আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আজ থেকে চালু হলো রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। তবে এই পেনশন স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক ফেডারেশন জানায়, সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আন্দোলনের ফলে দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শাকিবুর রহমানের রিপোর্ট। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে ক্লাস পরীক্ষা না নিয়ে সকাল থেকে আন্দোলনে নামেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনে করেন, বিশ্ববিদ্যালয়কে দমনের চেষ্টায় এই প্রত্যয় স্কিম চালু করা হয়েছে। এর দায় নিতে হবে ওই অর্থ মন্ত্রণালয়ের সাথে, যারা দুর্বিসন্ধিমূলকভাবে আমাদেরকে আজকে রাজপথে নামিয়ে আনছেন, তাদেরকে নিতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি জানান, আলোচনায় না বসা পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। সরকার থেকে আমরা কোনো আশ্বাস না পেলে, সরকার থেকে কোনো আলাপ আলোচনা না হলে আমাদের আন্দোলন, চলমান আন্দোলন যেভাবে আছে সেভাবে চলবে। শিক্ষক আন্দোলনে স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির পর ক্লাস শুরু হবার কথা থাকলেও তা হয়নি। নতুন বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণও বাতিল হয়ে যায়। এক সপ্তাহ 10 দিন চলে নিশ্চয়ই সেটা মেকআপ করা পসিবল, বাট তার বেশি সময় চললে সেটার জন্য আমরা তো অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হব। ডিসিশনটা আগে জানাতো তাহলে হয়তো দেখা গেছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা হয়তো এখন আসতো না। একই অবস্থা দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেন। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত নির্দেশকে বৈষম্যমূলক দাবি করে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে কয়দিন আন্দোলনের কারণে ক্লাস বন্ধ থাকবে, দাবি মানলে অতিরিক্ত ক্লাস নিয়ে সে ক্ষতি পোষণ হবে বলে জানান শিক্ষক নেতারা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বলেন, দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের প্রতি কোনোভাবেই সহানুভূতি দেখানো হবে না। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে বলেন প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের দুর্নীতি খবর নিয়ে সরব দেশের গণমাধ্যম। এ নিয়ে সতর্ক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবার মুখ খুললেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিকাণ্ডে জড়িতদের প্রশ্রয় দেওয়া হবে না। তো আমি জানি না আপনি আমার সাথে স্বীকার করবেন কিনা, দুর্নীতি তো সবাই করে না, হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। অবস্থা তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে না? তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেট নিয়ে দিক নির্দেশনা দেন সরকার প্রধান। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার পরে বেশ কিছু সুযোগ হারানোর বিষয়ে আগাম প্রস্তুতি নিতে হবে। রপ্তানিকারকরা যেন উৎসাহিত বোধ করে সেই দিকে নজর দিয়ে গতকাল আপনার আগেরটাও সেরকম ছিল, এবারটাও সেরকমই করা হয়েছে এবং কয়েকটি বিষয়ের উপরে নজর দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা এতকাল বলছিলাম যে সফটওয়্যার রপ্তানির জন্য আমরা দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেন শুধু সফটওয়্যার না, আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সেটি রপ্তানিতেও যেন আমরা বিশেষ উৎসাহ প্রদান করি। বৈঠকে রপ্তানি নীতি 2024 আর মাদারীপুরের শিবচরে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না জানিয়ে দুর্নীতির সংবাদ যাচাই বাছাই করে প্রচারের অনুরোধ জানান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম।
এদিকে দুর্নীতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী সরকারি চাকুরিদারদের সম্পদের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অধরা ইয়াসমিনের রিপোর্ট। দুর্নীতির বিস্তার এখন প্রশাসন থেকে আইন শৃঙ্খলা বাহিনী সবখানে। গণমাধ্যমে প্রচারের পর সামনে আসে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অঢেল সম্পদের তথ্য। সম্পদের ব্যাখ্যা দিতে দুদফা সময় দিলেও তাদের দেখা মেলেনি। অভিযোগ উঠলে রাজশাহী সারদা পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সম্প্রতি কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রচারের পর প্রতিবাদ জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার হলি আর্টিজান হামলার 8 বছরে শ্রদ্ধা জানাতে এসে যার ব্যাখ্যা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যাননি। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি। ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি। এদিকে দুর্নীতি রোধে আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করছেন তাদের সম্পদের হিসাব বিবরণী যেন নেওয়া হয় এবং সেগুলো যেন প্রকাশ করা হয়, সেই নির্দেশনা চেয়ে আমরা সেই মামলাটি দায়ের করেছি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে গভর্নমেন্টের কিছু হাই অফিসিয়ালসদের বিপুল পরিমাণে সম্পত্তির খবর প্রকাশিত হয়েছে। তো গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এন্ট্রি লেভেলের অফিসার তিনি কিভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেন। বাংলাদেশে বড় ধরনের দুর্নীতি ঠেকাতে সরকারি চাকুরিদের প্রতি বছর সম্পদের হিসাব নেওয়া ও তা নিয়মিত হালনাগাদ করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত তাহলে আজকে এই বেনজির, মতিউর, ফয়সাল এদের জন্ম হয় কিভাবে? অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর সহ কোনো বিভাগীয় ব্যবস্থাই যথেষ্ট নয়। ক্ষেত্র বিশেষে তার দুর্নীতিকে উৎসাহ দেয় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। এছাড়া অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ও পুলিশের কোনো কোনো কর্মকর্তাকে বদলি বা বাধ্যতামূলক অবসর দেওয়া প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করে প্রতিষ্ঠানটি। TIB নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের প্রচলিত আইনে তাদের শাস্তির মুখোমুখি হতে হয় না এমন ধারণা প্রসারের মাধ্যমে দুর্নীতিকে বেশি উৎসাহ দেয়। আমেরিকান ব্রাহ্মা জাতের নিষিদ্ধ গরু রাখায় সাদিক এগ্রো সাভার খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। 2021 সালে কাস্টমস ফাঁকি দিয়ে জব্দ হওয়া 18টি ব্রাহ্মা গরু কিভাবে সাদিক এগ্রোতে গেল তা জানতেই এই অভিযান। 7টি ব্রাহ্মা জাতের গরু ও আলোচিত সেই 15 লাখ টাকা মূল্যের ছাগলটি সন্ধান পায়। এছাড়া 10টি উট ও 2টি ঘোড়া সহ বিভিন্ন প্রজাতির প্রায় 250 গরু রয়েছে সাভারের সাদেক এগ্রোতে। এ সময় আরও জব্দ করা হয় দাপ্তরিক কাজে ব্যবহৃত 3টি খাতাও। বিস্তারিত সুফিয়ান ফারাবি ও সাভার প্রতিনিধির সহযোগিতায় তানজিনা তাসনিমের রিপোর্ট। 15 লাখ টাকায় বিরল প্রজাতির ছাগল যেন কাল হয়ে গেল সাদিক এগ্রোর। এরপর একে একে বেরিয়ে আসে থলের বিড়াল। অভিযোগ আসে সাদিক এগ্রোতে বিক্রি হওয়া ব্রাহ্মা জাতের আমেরিকান গরু বাংলাদেশে নিষিদ্ধ থাকলেও প্রকাশ্যেই কেনাবেচার হাট বসিয়েছিল এই এগ্রোর মালিক। এমন অভিযোগে আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। সাভারে সাদিক এগ্রোতে অভিযানে জব্দ হয় গুরুত্বপূর্ণ কিছু নথি। এবারের হাটে একটি গরু কোটি টাকায় বিক্রি করলেও নথিতে দেখা যায় বিক্রয় মূল্য মাত্র 30 লাখ টাকা। 2021 সালে 18টি ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে এনে তোলপাড় সৃষ্টি করেন ইমরান। আমদানি নিষিদ্ধ থাকায় ব্রাহ্মা জাতের গরু বাজেয়াপ্ত করে ঢাকা কাস্টমস।
পরে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে চলে যায় সেই গরু। তবে রহস্যজনকভাবে আবার সেই গরু চলে যায় ইমরানের সাদিক এগ্রোতে। সুলভ মূল্যে বিক্রয়ের জন্য মাংস বিক্রয়ের জন্য একটা এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কিভাবে এগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। মাংস বিক্রির সত্ত্বে ব্রাহ্মা জাতের গরুগুলোকে কৌশলে নিলামে তুলে নিয়ে যায় সাদিক এগ্রোতে। মাংস ঈদ উল ফিতরের সময় সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও কোটি কোটি দাম হাঁকিয়ে বিক্রি হচ্ছিল ব্রাহ্মা জাতের এই গরুগুলো। ওনাদের 4টা ফার্মের তথ্য পেলাম এখান থেকেই, আমরা জানতাম তো 2টা, এখন দেখছি 4টা হয়ে গেছে। পরিচালনাকালে 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে। ব্রহ্মা জাতের গরু উৎপাদন আমদানি দুটোই নিষিদ্ধ। অবৈধভাবে আনা ব্রাহ্মা গরুগুলো ছিল প্রযোজন অনুপযোগী, ফলে নিয়ম অনুসরণ করে এসব গরু হস্তান্তর করা হয় খামারিদের সংগঠনের কাছে। তবে এসব গরু কিভাবে ইমরানের ফার্মে গিয়ে পৌঁছালো সে বিষয়ে তদন্ত করবে বলে জানায় দুদক। তানজিনা তাসনিম, RTV। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দেশটির সঙ্গে ট্রেন চলাচল নিয়ে একপেশে কোনো স্মারক সই হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন যাবে না, ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রেনও নেপাল ও ভুটান যাবে। খান আলামিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। জনসমক্ষে এসবের কিছু প্রকাশ না করায় সরকার বিএনপির সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে ট্রেন চলাচল ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এবার সমঝোতা স্মারকের কিছুটা প্রকাশ্যে আনলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। এ নিয়ে অসত্য ও ডাহা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। কল্পিত কাহিনী বানিয়ে গোটা জাতিকে উস্কানি দিচ্ছে দলটি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিওপলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনিশনস অ্যান্ড এক্সক্লুসিভ। ট্রেন চলাচল নিয়ে প্রতিমন্ত্রী জানান, শুধু বাংলাদেশের ওপর দিয়ে ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তের ট্রেন যাবে না, ভারত হয়ে বাংলাদেশের ট্রেনও নেপাল ও ভুটান যাবে। অথচ গণমাধ্যম বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্রচার করছে না বলে অভিযোগ তার। আমাদের 10টা অ্যাচিভমেন্ট আছে, 2টো হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে। বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তোলেনি, আগামী দিনও তুলবে না। ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, কানেক্টিভিটির জন্য হাব হতে পারে বাংলাদেশ। শুধু যে প্রতিবেশী দেশ লাভবান হবে এমন চিন্তা বাদ দিতে হবে। ভারতের সঙ্গে সমঝোতায় সবাই লাভবান হবে। দেশটির সঙ্গে একপেশে কোনো সমঝোতা হয়নি বলেও দাবি করেন তিনি। তাহলে কি আপনি বলবেন? খান আলামিন, RTV, ঢাকা। বিএনপি নয়, দেশ নিয়ে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। ভারতীয় সফরে প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত আইনজীবী ফোরামের শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ভারতের সফরে প্রতিবেশী দেশটিকে সব দিল, বাংলাদেশ কি পেয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। হোলি আর্টিজান হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় আন্তর্জাতিক ও জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু জঙ্গিবাদের নাম করে বিরোধী নেতাকর্মীদের হয়রানি করেছে সরকার। এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই, সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা।
দ্বিতীয় দফা বন্যার রেশ না কাটতেই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও সিলেট ও সুনামগঞ্জে প্রবল বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিস বলছে আরও 2 দিন সারা দেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এতে দেশের নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার সব নদ নদীর পানি বাড়ার পাশাপাশি সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। নদীর পানি আবার বৃদ্ধি পেয়েছে, এখন আবার কতটুকু বিপদসীমার উপর দিয়ে উঠবে আর কি করবে আমরা এখন তো খুব আতঙ্কের মধ্যে আছি। গুছাইতে আবার বন্যার পানি তো ডাক করি পাইতেছেন না, খাইতে পাইতেছেন না, রানতেও পারেন না, এখন কত কষ্ট তারা দিন যায়। এই যে পানি আনি হয় এগুলো তো মনে হয় আমরা সাহায্য পাই না, কিছু পাই না, এই পানি ধরে আমরা গড়াগড়ি করি, কষ্ট করি। অব্যাহত বৃষ্টিতে সিলেট জেলায়ও আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে দুর্গতরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেন তাহলে আমরা আজীবনীরা ভুক্তভোগী থাকবো। যারা বসবাস করে তাদের লেগে তো অনেক সমস্যা চলতেছে, বুঝছেন নি ভাই। ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে কোনো সময় বাড়তে পারে বলছে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম। এদিকে আগামী 2 দিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকার পাশাপাশি চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট সহ পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নুসরাত জাহান সিন্থি, RTV। উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টে নোয়াখালী সেনবাগ উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে সেনবাগ পৌরসভা দল। বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে টাই ব্রেকারে 5-4 গোলে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে শিরোপা অর্জন করে। 9টি ইউনিয়ন ও পৌরসভা সহ 10 দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নোয়াখালী সেনবাগ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দীপু। এ সময় তিনি বলেন, এখান থেকে বাছাই করে জেলা পর্যায়ে পাঠানো হবে। এখন যারা খেলাধুলা করতেছে এখান থেকে বাছাই করে জেলা পর্যায়ে পাঠানো হবে এবং তোমরাই আগামী দিনে দেখা যাবে যে ন্যাশনাল ফুটবল টিমে খেলতেছ। লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড এবং থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের সাথে যৌথভাবে বাংলাদেশি রোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকক হসপিটালের এয়ার অ্যাম্বুলেন্স সেবা নিয়ে আলোচনা করেন হাসপাতালটির অ্যাসিস্ট্যান্ট সিইও ডাক্তার ধুন্দা মরংসাক এবং ইন্টারন্যাশনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শক্তি রঞ্জন পাল। এই সময় উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নীলাঞ্জন সেন, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্ণধার ও অপারেশনস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ রেজওয়ান। লাস্ট ম্যান স্ট্যান্ডস LMS ক্রিকেট বিশ্বকাপ জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল। দুপুরে নাইরোবি থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারা। জাতীয় দল ও পেশাদার ক্রিকেটের ব্যর্থতার মধ্যে LMS দলের বিশ্বজয় অ্যামেচার ক্রিকেটের জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করেন দলটির অধিনায়ক। অরণ্য গফুরের রিপোর্ট। ফ্লাইট 1 ঘন্টা দেরি ও ইমিগ্রেশনের 1.5 ঘন্টার ঝামেলা পেরিয়ে শাহজালালের 2 নম্বর সাধারণ টার্মিনাল দিয়ে বেরিয়ে আসেন লাস্টম্যান স্ট্যান্ডস বা LMS ক্রিকেট দলের খেলোয়াড়রা। 6 ঘন্টার ফ্লাইট ও 2.5 ঘন্টার এই অব্যবস্থাপনা সত্ত্বেও তৃপ্তির হাসি সবার চোখে মুখে। পরিবারের সদস্য ও LMS ক্রিকেট নিয়ে কাজ করা 2-1 সংগঠক বরণ করেন চ্যাম্পিয়নদের। দেশকে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা এনে দেয়
দারুণ উচ্ছ্বসিত তারা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশ হলো চ্যাম্পিয়ন হলে, এর আগেও একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। এটা ভাষায় প্রকাশ করার মতন না, আসলে দেশকে রিপ্রেজেন্টেটিভ করে মনে করেন যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আর দেশে এসে যেমন সম্মান পাবো, এটা আসলে আমরা ভাবি না, আসলে এটা অনেক সারপ্রাইজ হয়েছি। অ্যামেচার ক্রিকেটের জন্য এই ওয়ার্ল্ড কাপটা নতুন একটা দ্বার অবশ্যই খুলে দেবে, কারণ এখানে যেভাবে মিডিয়াতে হাইলাইট হচ্ছে, লাইভ খেলা দেখানো হচ্ছে। 12 দল নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসে LMS ক্রিকেট বিশ্বকাপ, যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। বিভিন্ন পেশা থেকে এসে একটি দল হওয়ার প্রক্রিয়া মোটেই সহজ ছিল না। সারাদিন অফিস করে 3 ঘন্টা জার্নি করে দেন প্র্যাকটিসে আসতো, দেন আবার তার বাসায় যেতে যেতে রাত 2টা বাজতো। এরকমও আছে, আমাদের নাবেদ ভাই আছে, ঠিক আছে, আমাদের নয়ন আছে টঙ্গী থেকে এসে ধানমন্ডি আসতো, এসে সে হচ্ছে প্র্যাকটিস করতো। সো আসলে আমার কাছে মনে হয় এই ডেডিকেশনটা, এই প্যাশনটা, এই ট্রু ইন্টেনশনগুলো, আসলে এই জিনিসগুলোই আসলে আমাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য অনেক হেল্প করছে। অনেক বড় একটা পাওয়া যায়, এরকম একটা ওয়ার্ল্ড কাপ জেতার পর এরকম একটা সেলিব্রেশন আমাদের জন্য খুব ভালো লাগে এই জিনিসগুলো। পেশাদার হোক বা অ্যামেচার, দেশের নামে যে কোনো অর্জনই উপভোগ্য বলে মনে করেন LMS ক্রিকেটাররা। অরণ্য গফুর, RTV, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স পর্যালোচনা করতে মঙ্গলবার বোর্ড মিটিং করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। দুপুরে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের BCB CEO নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, প্রতি বিশ্বকাপের পরই এমন আলোচনা হয়ে থাকে। তার ধারাবাহিকতায় এবারও বিশ্বকাপে বাংলাদেশ দলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে থাকবে অধিনায়ক, কোচ সহ নানা বিষয় আলোচনাও। বাংলাদেশে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপ এবং পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের বিষয়েও আলোচ্য সূচিতে থাকছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন BCB CEO। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।